দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, আমরা আগের দিনে কোয়ান্টাম মেকানিক্সের যে পস্টুলেট টুটা, সেখানে অপারেটর অ্যালজেব্রা নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে তোমার পস্টুলেট থ্রিটা আমরা প্রথমে বলবো। মানে পস্টুলেট টুটা পুরোটাকে কমপ্লিট করেছিলাম সেরকম নয়, পস্টুলেট টু এ কিছুটা পার্ট করা হয়েছিল, কিছুটা পার্ট বলেছিলাম যে আস্তে আস্তে ক্লিয়ার হবে। মানে পস্টুলেট টু, থ্রি, ফোর তিনটে জিনিস তিনটে লেকচার দিয়ে দেওয়ার বলে দেওয়ার পরে তারপরে সেই তিনটে লেকচার মিলে বা তিনটে পস্টুলেটকে একসাথে কম্বাইন করে আরো বেশ কিছু অপারেটর অ্যালজেব্রা আমাদের জানতে হবে। তাহলে মূলত আমরা এখন অপারেটর অ্যালজেব্রা নিয়ে কথাবার্তা বলছি। পস্টুলেট টু তে অপারেটর অ্যালজেব্রা কিছুটা পার্ট থাকে, পস্টুলেট থ্রিতে কিছুটা থাকে, পস্টুলেট ফোরে কিছুটা থাকে, তারপরে এই তিনটাকে কম্বাইন করে কিছুটা পার্ট থাকে। তাহলে পস্টুলেট টু পর্যন্ত আমরা যা বলেছি তাতে যদি কারো কিছু ডাউট থাকে বা কারো কিছু অসুবিধা থাকে তো বলে নাও প্রথমে। কারো কিছু অসুবিধা আছে? হ্যাঁ বলো। হুম। হুম। আচ্ছা, এমনিতে এমনিতে ধরো তুমি দুটো পার্টিকেলের কনটেক্সটে আলোচনা করো, তাহলে তোমার পক্ষে ব্যাপারটা বুঝতে হবে, মানে সুবিধা হবে। দেখো, ডাউট ক্লিয়ার। ধরো তুমি একটা সিস্টেম কনসিডার করছো, যেখানে ধরে নাও প্রথমে তো দুটো পার্টিকেল আছে। এটা এক নম্বর, মানে এই পার্টিকেল সব আইডেন্টিক্যাল পার্টিকেল। এটা এক নম্বর পার্টিকেল, এটা ধরো দু নম্বর পার্টিকেল। হ্যাঁ, এটা সিস্টেম অফ কোয়ান্টাম identical particles which are indistinguishable। ধরো দুটো ইলেকট্রন আছে বা দুটো প্রোটন আছে ইত্যাদি। তাহলে দুটো ইলেকট্রন আছে, একটা এক নম্বর ইলেকট্রন, একটা দু নম্বর ইলেকট্রন। ধরে নাও এক নম্বর ইলেকট্রনটা বসানো আছে x1 পজিশনে, আর দু নম্বর বা r1 পজিশনে। এক নম্বর ইলেকট্রনটা আছে তোমার r1 পজিশনে, বা আমি এটাকে জেনারেলি q1 বলি। হ্যাঁ, একটা জেনারেলাইজ তার কোঅর্ডিনেট আছে q1, আর দু নম্বর ইলেকট্রনটা বসানো আছে q2 তে। তাহলে এই যে পার্টিকুলার সিচুয়েশনটা, সেখানে যে ওয়েভ ফাংশন আমি এইরকম ভাবে লিখি ψ12। এটা কি, এই যে ψ12 কেটা মানে এই ওভারঅল ওয়েভ ফাংশন, এই সিস্টেমটার জন্য যে ওভারঅল ওয়েভ ফাংশনটা, সেটা কি না, এটা বেসিক্যালি তুমি মানে ওভারঅল ওয়েভ ফাংশনটা ψ12 এরকম ভাবে তুমি নাম দিচ্ছ, এভাবে বলছো। মানে এখানে ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমার ওয়েভ ফাংশনটা, ওয়েভ ফাংশন। ঠিক আছে। আর এবারে আমি কি কাজ করছি যে এর উপরে ধরো একটা, ধরে না P12 বলে একটা অপারেটর তুমি এখানে কাজ করালে, যে P12 অপারেটরের কাজটা কি না, বেসিক্যালি এক নম্বর ও দু নম্বর ইলেকট্রনকে ইন্টারচেঞ্জ করে দেয়। অর্থাৎ যেটা হবে সেটা হচ্ছে, ধরো তোমার এইটা কি হলো না, এই আর এইখানে দু নম্বর ইলেকট্রনটা চলে গেল, এখানে এক নম্বর ইলেকট্রন চলে গেল। অর্থাৎ আগে যে Q1 পজিশনটা ছিল, Q1 পজিশনে দু নম্বর ইলেকট্রন চলে এসছে, Q2 পজিশনে হচ্ছে তোমার এক নম্বর ইলেকট্রন চলে এসছে। এই কাজটাকে ধরো করে যে ওয়েভ ফাংশনটা হলো, সেটা এখন নাম দিচ্ছি ψ21, এর নাম দিচ্ছি ধরো। ঠিক আছে। তাহলে এক নম্বর দু নম্বরকে এক নম্বর দু নম্বরকে তুমি ইন্টারচেঞ্জ করে দু নম্বর এক নম্বর করলে, এটা এটা হচ্ছে তোমার নিউ ওয়েভ ফাংশন চলে চেঞ্জ করার পরে। তাহলে এই কাজটাকে করে দিল P12 অপারেটর। তার মানে কি হচ্ছে দেখো, যে P12 এই একটা অপারেটর, সে ψ12 বা মানে এটাকে তুমি জাস্ট এইভাবে বলতে পারো, ψ12টা ওভারঅল ওয়েভ ফাংশনটাকে তুমি যে লিখতে পারো মানে আমি এটাকে একটুখানি আরেকটু অন্যরকম ভাবে লিখি। এটাকে এইরকম ভাবে না করে, যে ওয়েভ ফাংশনটা ধরে নাও তোমার
সেটা হচ্ছে বেসিক্যালি মানে হচ্ছে 1 নম্বর পজিশনে Q1 পজিশনে 1 নম্বর ইলেকট্রনটা, Q2 পজিশনে 2 নম্বর ইলেকট্রন। আমি এইরকম ভাবে লিখছি, সাইটা হচ্ছে সাই Q1 Q2। আচ্ছা, নতুন যে সাইটা তৈরি হলো নিউ ওয়েভ ফাংশনটা, নিউ ওয়েভ ফাংশনটা ধরে নাও তাকে একটা ফর দ্য টাইম একটা নতুন নাম দিচ্ছি, যদিও সেটা নতুন অ্যাকচুয়ালি কিছু হবে না এইটা, সেটা হচ্ছে সাই Q2 Q1। তার মানে কি হলো দেখো, P12 অপারেটরটা Q1 Q2 এর উপরে কাজ করে কি দিল, সাই Q2 Q1 দিল। মানে ব্যাপারটা হচ্ছে যে এই দুটো ইলেকট্রন যদি থাকে তাহলে তার জন্য পারমুটেশন অপারেটর মানে হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বরকে ইন্টারচেঞ্জ করে দেওয়া। তো 1 নম্বর এবং 2 নম্বর ইলেকট্রনগুলো, 1 নম্বর ইলেকট্রন Q1 পজিশনে ছিল, 2 নম্বর ইলেকট্রন Q2 পজিশনে আছে। 1 নম্বর ও 2 নম্বরকে ইন্টারচেঞ্জ করে দিলে যে অপারেটরটা, সেটাই বেসিক্যালি পারমুটেশন অপারেটর। ঠিক আছে? তার মানে দেখো এই যে এখানে এই সাই Q1 Q2 কে সাই Q2 Q1 করে দিল। মানে বুঝতে পারছো, তাহলে দুটো আইডেন্টিক্যাল ইলেকট্রন ছিল, সেই আইডেন্টিক্যাল ইলেকট্রনগুলোকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিচ্ছে যে অপারেটর, সেটাই হচ্ছে একটা টু পার্টিকেল প্রবলেমের জন্য ইন্টারচেঞ্জ, মানে টু পার্টিকেল অপারেটরের জন্য তোমার পারমুটেশন অপারেটর। আচ্ছা, এবারে উল্টো দিকে যদি এরকম হতো, ধরো তোমার 3টে পার্টিকেল আছে, ধরো সাই Q1 Q2 Q3 আছে এইটা। আর এর উপরে যদি পারমুটেশন অপারেটর তুমি কাজ করাও, পারমুটেশন অপারেটর এখন নাম দিচ্ছি ধরো এইরকম না করে P1 2 3 ধরো এইরকম ভাবে একটা পারমুটেশন অপারেটর কাজ করায়, তাহলে কি হচ্ছে, এখানে যেমন দুটো ইলেকট্রন ইন্টারচেঞ্জ হলে, এখানে 3টে ইলেকট্রন পারস্পরিক ইন্টারচেঞ্জ হতে পারে, 1 2 ইন্টারচেঞ্জ হতে পারে, 1 3 ইন্টারচেঞ্জ হতে পারে, 2 3 ইন্টারচেঞ্জ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মানে এটা এইটা যখন তুমি করবে, এখানে অনেকগুলো সিচুয়েশন তৈরি হতে পারে যে 1 2 3 এখান থেকে ধরো সাই 1 মানে এমনিতে মানে 1 2 ইন্টারচেঞ্জটা প্রথমে করি, সরি। তো মানে সমস্ত পসিবল পারমুটেশন, মানে বেসিক্যালি আমি বলছি যে এইরকম পারমুটেশন গুলো লিখে তুমি বুঝতে পারো। 1 2 3 1 3 2 2 1 3 2 3 1 3 1 2 3 2 1, এই 6টা পসিবিলিটি হতে পারে। তো সেখান থেকে তুমি যেটা পাবে, ধরো এখানে তোমার এই 6টা পসিবিলিটি যে কোনো একটা হতে পারে। মানে বেসিক্যালি যখন এই অপারেটর তুমি কাজ করাচ্ছ, তখন এই যে কোনো চেঞ্জটা তোমার হতে পারে। সেই জন্য তুমি এইটা কাজ করালে যেটা পাবে, ধরো এটাকে লিনিয়ার কম্বিনেশন অফ ধরো C1 ইন্টু সাই Q1 Q2 Q3, আর একটা সাই Q1 Q3 Q2 প্লাস C3 সাই Q2 Q1 Q3 প্লাস C4 সাই Q2 Q3 Q1 প্লাস C5 সাই Q3 Q1 Q2 প্লাস C6 সাই Q3 Q2 Q1। দেখো এই যে 6টা পসিবিলিটি আছে, 6টা পসিবিলিটি যা খুশি হতে পারে। ঠিক আছে, ওইখানে আমি একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখেছি আর কি। তাহলে এই জন্য পুরো নামটা এসছে পারমুটেশন। এমনিতে আমাদের যখন অ্যানালিসিস গুলো করবো দুটো পার্টিকেলের জন্য করার সুবিধা বলে, পারমুটেশন অপারেটর ইজ নাথিং বাট জাস্ট টু ইলেকট্রন এক্সচেঞ্জ অপারেটর। বা দুটো মানে শুধু ইলেকট্রন নয়, ধরো যদি দুটো প্রোটন হতো, মানে আইডেন্টিক্যাল কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল, যাদেরকে মানে তারা একই রকম দেখতে এবং কোনো রকম ভাবে তাদেরকে আলাদা করতে পারছো না, যেমন দুটো ইলেকট্রন, দুটো প্রোটন, দুটো হাইড্রোজেন মলিকুল, হ্যাঁ, দুটো সোডিয়াম অ্যাটম ইত্যাদি আর কি। তাদের ক্ষেত্রে তোমার ওই পজিশনটাকে ইন্টারচেঞ্জ করে দেওয়াটা হচ্ছে বেসিক্যালি তোমার পারমুটেশন অপারেটর। ঠিক আছে, বুঝতে পারলে? এটা যে কম্বাইনিং কোএফিসিয়েন্ট, মানে এটা তো যা খুশি হতে পারে, উইথ কি প্রবাবিলিটিতে আসবে সেখানে আমি কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলোকে লিখেছি আর কি। মানে আমি যখন ইন্টারচেঞ্জটা করব, সমস্ত পসিবিলিটি গুলো হতে পারে তো। হ্যাঁ, এবারে এবারে কে কত, যদি তুমি নর্মালাইজ ওয়েভ ফাংশন দেখো, নর্মালাইজ ওয়েভ ফাংশন মানে হচ্ছে ওভারঅল প্রবাবিলিটি 1 হতে হবে আর কি। তখন C1 C2 C3 তার কাছে ইকুয়াল প্রবাবিলিটি, তাহলে 1/√6 করে প্রত্যেকটা অ্যাপিয়ার করবে। হ্যাঁ, এটা ঠিক আছে।
মানে এগুলোকে বলে কম্বাইনিং কোএফিসিয়েন্ট, মানে C1 C2 C3 এরা হচ্ছে কম্বাইনিং কোএফিসিয়েন্ট। C1 C2 C3 এরা সব হচ্ছে তোমাদের কিছুটা বন্ডিং পড়ানো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, বা হুকেল থিওরি পড়েছো অর্গানিকে? মানে যখন তুমি দেখবে তখন হচ্ছে ওই দেখবে যখন লিনিয়ার কম্বিনেশন নিতে হয় তখন কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলো আসে আর কি। যেমন ধরো তুমি যখন হাইড্রোজেনের জন্য তুমি যখন ওভারঅল ওয়েভ ফাংশনটা লিখবে বাই টেকিং দ্য লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, তখন এই দুটো হাইড্রোজেন অ্যাটমের যে ওয়ান এস অরবিটাল গুলো তাদের আগে দুটো কোএফিসিয়েন্ট থাকে 1/√2 1/√2। আর হুকেল থিওরিতেও দেখবে অনেকগুলো ধরো কনজুগেটেড তুমি একটা পলিং সিস্টেম কনসিডার করছো, প্রত্যেকটা কার্বনের যে পিজেড অরবিটাল তাদের লিনিয়ার কম্বিনেশন নিতে হচ্ছে, তার আগে তোমার কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলো থাকবে। ধরো বেঞ্জিনের যে গ্রাউন্ড স্টেট সেখানে কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলো 1/√6 করে, এইরকম আর কি। কম্বাইনিং কোএফিসিয়েন্ট পরপর করে শিখে যাবে, মানে তোমাদের তো একদম মানে তোমাদের তো প্রথম থেকে কোয়ান্টামটা যা ওদিকে চালু হয়েছে আর এটা মাঝপথ থেকে করছি, তোমার পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ সেটাই আর কি। সেটা পরপর করে সব আসবে, সব শিখিয়ে দেবো সব, মানে পরপর করে শিখিয়ে দেবো। মানে আগের দিনের ক্লাসটার উপরে যদি কোনো অসুবিধা থাকে আর একটু বলো, আরো যদি কিছু সমস্যা থাকে। ঠিক আছে, বলো আর কারো কিছু অসুবিধা আছে? আর কারো কিছু ডাউটস আছে? হুম, আচ্ছা, তাহলে আমরা নেক্সট তাহলে আমাদের ক্লাসে চলে আসি। দেখো, আজকে আমরা যে জায়গাটাতে এমফাসিস দেবো সেটা হচ্ছে পস্টুলেট থিওরি অফ কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, পস্টুলেট থ্রি কি বলছে? মানে পস্টুলেট থ্রিটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে আমরা আগের দিনে আইগেন ভ্যালু ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলেছিলাম। মানে আইগেন ভ্যালু ইকুয়েশন মানে হচ্ছে কোন একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে যদি সেই ফাংশনটিকে ফেরত দেয় উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, তাকে বলা হয় আইগেন ভ্যালু ইকুয়েশন। এবারে কোয়ান্টাম মেকানিক্সের যে পস্টুলেট তোমার থিটা, সেটা সবটা হচ্ছে আইগেন ভ্যালু নিয়ে কাজ করা। ঠিক আছে? মানে ধরো কোন একটা পার্টিকুলার একটা এক্সাম্পল দিই তাহলে তোমার পক্ষে সুবিধা হবে। ধরো শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কেমন দেখতে? এইচ সাই ইকুয়াল টু ই সাই। তাহলে এই এখানে অপারেটরটা, এই যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি করছে? হ্যামিল্টনিয়ান অপারেটর তোমার সাইকের উপরে কাজ করলো, করে সেই ফাংশনটাই ফেরত দিল উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, এবং কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ারটি হচ্ছে এটা তোমার এখানে এনার্জি। ঠিক আছে? ঠিক আছে, দেখো তাহলে তাহলে এই যে টাইপের যে ইকুয়েশন গুলো আইগেন ভ্যালু ইকুয়েশন, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে এখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে অসুবিধা হচ্ছে। তাহলে দেখো আমি শুরুটা করছি এরকম জায়গা থেকে, মানে কোথায় গেল রে বাবা। দেখো এই পস্টুলেট থ্রি স্টেটমেন্টটা বলার আগে জাস্ট দেখো, ধরো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটা কেমন দেখতে? হ্যাঁ, এইচ সাই ইকুয়াল টু ই সাই, এটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন। একটা আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন জিনিসটা কি এটা প্রথমে বুঝে নিতে হবে। ধরো when an operator A acts on a function psi to give the same function with a constant multiplier, then we say that eigenvalue equation is
মানে ব্যাপারটা কিরকম দেখো, তাহলে এ একটা ফাংশন আর সাইয়ের উপরে কাজ করলো, করে সাইটাই ফেরত দিল উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ারটার নাম দেখি ধরে নাও আলফা। এইটা তাহলে এ একটা অপারেটর সাইয়ের উপরে কাজ করে সেই সাইটাকে ফেরত দিল উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার আলফা। তাহলে এই যে ইকুয়েশনটা, এইটাকে অ্যাজ এ হোল তুমি কি বলবে না, একটা আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটার নাম হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশনে কি হচ্ছে, কোন একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে সেই ফাংশনটা ফেরত দেবে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। ঠিক আছে, এটা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন। যেখানে তুমি বলবে সাই ইজ অ্যান আইগেন ফাংশন অফ অপারেটর এ with the আইগেন ভ্যালু আলফা। তাহলে মুখে বলবে এইরকম ভাবে সাই ইজ অ্যান আইগেন ফাংশন অপারেটর এ উইথ আইগেন ভ্যালু আলফা। তাহলে সেই রেসপেক্টে এইচ সাই ই সাই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন। তার মানে এখানে সাইটা হচ্ছে ওয়েভ ফাংশন, সাইটাকে বলা হয় কি ওয়েভ ফাংশন। আমি বলতে পারছি এখানে যে সাই এই ওয়েভ ফাংশনটা ইজ অ্যান আইগেন ফাংশন অফ এইচ, যে এইচটাকে বলে হ্যামিল্টনিয়ান অপারেটর উইথ দ্য আইগেন ভ্যালু ই। এটা আচ্ছা, তার মানে এই ইটা অ্যাকচুয়ালি কি দেখো, এইচটা কি না, এইচটা হ্যামিল্টনিয়ান অপারেটর যেটাকে বলা হয় টোটাল এনার্জি অপারেটর। এইচটা হচ্ছে তোমার এখানে হ্যামিল্টনিয়ান অপারেটর, और এটা হচ্ছে তোমার টোটাল এনার্জি অপারেটর। এটা টোটাল এনার্জি অপারেটর। আর ইটা কি, ইটা দেখো তোমার এখানে টোটাল এনার্জিটা। তার মানে কি হচ্ছে না, এইচ আই ইকুয়াল টু ই সাই, এই আইগেন ভ্যালু ইকুয়েশন যখন ওয়েট হচ্ছে তখন তুমি এনার্জিটা মানে কোন একটা মানে এইচটা হচ্ছে টোটাল এনার্জি অপারেটর, আর টোটাল এনার্জি এই ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি পাচ্ছ কি করে না, আইগেন ভ্যালু হিসেবে পাচ্ছ। হ্যাঁ, মানে এইচ আই ইকুয়াল টু ই সাই যখন বলছো তখন কি হচ্ছে না, দেখো এইচটা হচ্ছে টোটাল এনার্জি অপারেটর, সেটা একটা ফাংশনের উপরে কাজ করে সেই ফাংশনটাকে ফেরত দিল। ফেরত দেওয়ার পরে যে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ারটা পাচ্ছ যেটাকে তুমি আইগেন ভ্যালু বলছো, সেই আইগেন ভ্যালুটা কি, আইগেন ভ্যালুটা হচ্ছে এনার্জি। কেন আইগেন ভ্যালুটা এনার্জি, তার কারণটা হচ্ছে যে এই এনার্জির করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হচ্ছে এইচ। ঠিক সিমিলারলি এটা বলতে পারছি যে যদি একটা আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হয়। আমি আগের পস্তুলেটে বারবার বলেছিলাম এটা কি করে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তৈরি করতে হয়। কাইনেটিক এনার্জি অপারেটর তুমি জানো, পোটেনশিয়াল এনার্জি অপারেটর তুমি জানো, লিনিয়ার মোমেন্টাম অপারেটর জানো, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর তুমি জানো, তো সবই জানো যে ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর থাকে। তাহলে এবারে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে সেই আইগেন স্টেটে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে পেতে গেলে তুমি কি করে পাচ্ছ না, তার যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তার আইগেন ভ্যালু হিসেবে পাচ্ছে। যেমন ধরো আমি এই সাই এই স্টেটটাতে যে ক্লাসিক্যাল অবজারভেবল এনার্জিটা পাবো কি করে না, এনার্জিটা পাবো হচ্ছে আইগেন ভ্যালু অফ দ্য টোটাল এনার্জি অপারেটর, দ্যাট ইজ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর। ধরো এরকম একটা বললাম, ধরো একটা এল জেড, এইটা এল জেড হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ধরে নাও সেটা কোন একটা ফাংশনের উপরে কাজ করছে। ধরে নাও ওয়াই একটা ফাংশন আছে, ওয়াই থিটা ফাই বলছি, তার একটা কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্স আছে, ধরে নাও জে আর এম বা এল আর এম, তার উপরে কাজ করলো, কাজ করে ওয়াই থিটা ফাইটা ফেরত দিল জে এম, এবং তার সঙ্গে দেখা গেল একটা কাজ করি জে এম না করে হাইড্রোজেন অ্যাটমের কন্টেক্সট এটাকে এল আর এম বলি। এটা এল আর এম ধরো বা এম এল বলো, দেখা গেল এটা এম এল এইচ ক্রস ইন্টু ওয়াই এল এম এল। তার মানে কি হলো দেখো যে এটা এল জেড হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার মানে এই যে ফাংশনটা ওয়াই থিটা ফাই এটাকে অনেক সময় স্ফেরিক্যাল হারমোনিক্স বলে। তাহলে এই ফাংশনটা এল জেড এর আইগেন ফাংশন,
করে আইগেন ভ্যালু হিসেবে কি পেয়েছো তুমি? আইগেন ভ্যালু হচ্ছে ml ইন্টু এইচ কস। তাহলে এই ml এইচ কসটাই হয়ে যাচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। মানে এই যে পার্টিকুলার কেসে দেখো, এই যে ওয়াই এল ml থিটা পাই, একে বলা হয় কল দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স। সেটা কি? ইজ অ্যান eigenfunctions of Lz with the eigenvalue ml into h cos। এটাই হচ্ছে তোমার Lz or z component of angular momentum। z component of angular momentum কে ফোন করছে কে জানে? এটা হচ্ছে z component of angular momentum। তাহলে দেখো কি হচ্ছে না, Lz অপারেটরটা তোমার এই স্ফেরিক্যাল হারমোনিক্সের উপরে কাজ করছে, করে স্ফেরিক্যাল হারমোনিক্সটাকে ফেরত দিচ্ছে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। এই কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ারটাই হয়ে যাচ্ছে কি না, যেহেতু Lzটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের করেসপন্ডিং অপারেটর, তাহলে আইগেন ভ্যালু হিসেবে যেটা পাবে সেটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা পাবে। আবার ঠিক একই রকম করে ধরো এল স্কোয়ার অপারেটরটা, টোটাল এনার্জি স্কোয়ার অপারেটরটা, সেটাও একই রকম ভাবে ওয়াই এর উপরে কাজ করলো, করে কি দেয় জানো তো? এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ প্লাস স্কোয়ার ইন্টু ওয়াই এল এম এল থিটা ফাই দিল। তাহলে এখান থেকে তুমি কনক্লুড করছো কি, ওয়াই এল এম এল থিটা ফাইটা ইজ অ্যান eigenfunctions of L square operator with the eigenvalue L into L plus 1 h cos square। That is এই অ্যাঙ্গুলার মোমেন্টামের যে স্কোয়ারটা সেটা হয়ে যাচ্ছে L into L plus 1 h cos square। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউডটা বের করলে এটা বেরোবে রুট ওভার অফ L into L plus 1 into h cos। এখানে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি পেয়েছো, মানে এল জেডটা হচ্ছে ml into h cos। তো এরকম প্রচুর এক্সাম্পল পাবে যে যেখানে তোমার আইগেন ভ্যালু ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ওবেট হয়েছে, আর যখনই আইগেন ভ্যালু ইকুয়েশনটা ওবেট হবে তখন তুমি আইগেন ভ্যালু হিসেবে হচ্ছে করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেটরটাকে পেয়ে যাচ্ছ। যেমন ধরো যেটা ওয়েভ ফাংশন বাই ডেফিনেশনই, কারণ এই সাইকেল ডি সাই টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশন, সেটাকে সলভ করে তো ওয়েভ ফাংশন পাও। তার মানে ওয়েভ ফাংশনটা বাই ডেফিনেশন হ্যামিল্টনের আইগেন ফাংশন। হ্যামিল্টনিয়ান যেহেতু টোটাল এনার্জি অপারেটর, তুমি আইগেন ভ্যালু হিসেবে এনার্জিকে পাচ্ছ। এই স্ফেরিক্যাল হারমোনিক্সটা সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ এল জেড আর এল স্কোয়ার। দেখো এই এল জেড অপারেটরটা ওয়াই এর উপরে কাজ করে ওয়াইটাকে ফেরত দিচ্ছে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, সেটা হচ্ছে এম এল এইচ, সেটাই হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এল স্কোয়ার অপারেটরটা ওয়াই উপরে কাজ করে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার কিন্তু ওই স্ফেরিক্যাল হারমোনিক্সটা ফেরত দিয়ে দিল। তাহলে দেখো এল স্কোয়ারটা সেটা হয়ে যাচ্ছে তোমার এল ইন্টু এল প্লাস এইচ কস স্কোয়ার, মানে টোটাল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার স্কোয়ারটা হচ্ছে এইটা, এবং টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউডটা হয়ে যাচ্ছে রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ কস। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে ব্যাপারটা কিরকম দেখো, যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যখন আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হচ্ছে তখন কিন্তু আইগেন ভ্যালু হিসেবে তুমি ক্লাসিক্যাল অবজারভেশনটাকে পেয়ে যাচ্ছ। সেইখান থেকে তুমি পস্তুলেট থিয়ের স্টেটমেন্ট এখন দিতে পারবে, করে তারপর আমি আরো কিছু এক্সাম্পল বলবো। তাহলে পস্তুলেট থিয়ের স্টেটমেন্টটা কিরকম হচ্ছে, স্টেটমেন্টটা হচ্ছে এরকম, যেটা ইন এ কোয়ান্টাম স্টেট সাই, quantum state psi, the only values of a classical observable A that can be obtained as a result of
measurement are the eigenvalues of the quantum mechanical operator a cap corresponding to the classical observable a। ঠিক আছে, তা কি হচ্ছে না, in a quantum state psi the only values of a classical observable a, মানে ক্লাসিক্যাল অবজারভেবলটাকে আমি সিগনিফাই করছি a বলে, that can be obtained as a result of measurement are the eigenvalues of the quantum mechanical operator a cap corresponding to the classical observable। তাহলে ক্লাসিক্যাল অবজারভেবলের একটা করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আছে, ঠিক আছে। তাহলে এবারে সেই কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা একটা ফাংশনের উপরে কাজ করে সেই ফাংশনটাকে ফেরত দিচ্ছে তো কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার অর্থাৎ আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করছে, এবং আইগেন ভ্যালুটাই হচ্ছে যদি তুমি ওই সিস্টেম থেকে ওই ক্লাসিক্যাল অবজারভেবলটাকে মাপার চেষ্টা করো সেই ভ্যালু হিসেবে অ্যাপিয়ার করো। তাহলে এটা ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ইন এ কোয়ান্টাম স্টেট psi the only values of a classical observable a that can be obtained as a result of measurement are the eigenvalues of the quantum mechanical operator a cap corresponding to the classical observable a। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তুমি এখানে দেখো তোমার ধরো আমি কতগুলো এক্সাম্পল দিই, মানে একটা নর্মাল এক্সাম্পল। আচ্ছা ধরো একটা ফ্রি পার্টিকেল প্রবলেম, এই ধরনের এক্সাম্পল সলভেবল প্রবলেমগুলো আমি আলোচনা করবো, তো একটা ফ্রি পার্টিকেল প্রবলেম নিয়ে কথাবার্তা হচ্ছে। আচ্ছা এই যে ফ্রি পার্টিকেল প্রবলেম মানে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি জিনিসটা কিরকম বলে দিই, ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডি বলে দিচ্ছি, ওয়ান ডাইমেনশন। আর ফ্রি পার্টিকেল মানে হচ্ছে যে এর যে পোটেনশিয়াল এনার্জিটা সেটা জিরো হবে when এক্সটা তোমার এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তুমি যেখানেই যাও না কেন সর্বত্র পোটেনশিয়াল এনার্জি জিরো, তবে পার্টিকেলটা যে ফ্রি পার্টিকেল হবে ইন ওয়ান ডাইমেনশন। এইটা তাহলে এর জন্য তোমার যে ওয়েভ ফাংশনটা এইরকম ভাবে লিখতে হয়, এগুলো সলভ করে পরে আমরা দেখাবো যে ওয়েভ ফাংশনটা কি করে আসছে। ওয়েভ ফাংশনটা যে সাই কে, এটা মানে কে একটা নাম্বারের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ধর একটা নর্মালাইজেশন কনস্ট্যান্টের মতো রইলো। নর্মালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালুটা তুমি কি বলবো, মানে একটা এন বা কিছু একটা দিয়ে দিলে তার সঙ্গে ই টু দি পাওয়ার ধরো আই কে এক্স, এরকম একটা, এটা হচ্ছে একটা ওয়েভ ফাংশনটা এন ই টু দি পাওয়ার আই কে এক্স, এটা হচ্ছে ওয়েভ ফাংশনটা। আচ্ছা এবারে দেখো ধরো তুমি লিনিয়ার মোমেন্টাম অপারেটরটাকে দেখছো, মোমেন্টাম অপারেটর। আচ্ছা এখানে কিন্তু ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, তাহলে পিএক্স অপারেটরটাই বলছি, এটা যে মাইনাস আই এইচ কস ডি ডিএক্স, আমি তো ওয়ান ডাইমেনশন মানে এক্স ডিরেকশনে ভাবছি, সেটা মোমেন্টাম অপারেটর হচ্ছে মাইনাস আই এইচ কস ডি ডিএক্স এটা। আচ্ছা এবারে কি হচ্ছে দেখো তুমি এই পিএক্স অপারেটরটা এই যে ওয়েভ ফাংশন তার উপরে কাজ করা, কি হবে, পিএক্সটা হচ্ছে মাইনাস আই এইচ কস ডি ডিএক্স, এটা কাজ করলে কি করে ওয়েভ ফাংশনটার উপরে, ওয়েভ ফাংশনটা কেমন দেখতে এন ই টু দি পাওয়ার আই কে এক্স, এইটা কাজ করলে কি হচ্ছে দেখো মাইনাস আই এইচ কস যেমন আছে রয়ে গেল, এনটা যেমন আছে রয়ে গেল, আর এই পার্টটা ডেরিভেটিভ হলে ই টু দি পাওয়ার আই কে এক্স হবে, আর এখান থেকে একটা অ্যাডিশনালি আই কে তোমার ফিরে আসবে, এটা আই আই গুণ করে মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল দেখো কে এইচ কস ইন্টু এন ই টু দি পাওয়ার আই কে এক্স, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে কে এইচ কস ইন্টু সাই কে এক্স। তাহলে এখান থেকে তুমি কি কনক্লুড করতে পারো, এখান থেকে এটা কনক্লুড করতে পারছি যে ক্লিয়ারলি the wave function psi kx is an eigenfunction of px operator with the
eigenvalue kh cos and momentum px equal to হচ্ছে তোমার kh cos। তো এই সিস্টেমের ক্ষেত্রে তুমি মোমেন্টামটা অ্যাজ এ রেজাল্ট মানে মোমেন্টামটা তুমি আইগেন ভ্যালু হিসেবে পেয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে তোমার kh cos। এইটা ঠিক আছে। তাহলে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা তোমার মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন হচ্ছে বা আইগেন ভ্যালু হিসেবে তুমি মোমেন্টামটাকে পেয়ে যাচ্ছ। আচ্ছা, হ্যামিল্টনিয়ান অপারেটরটা এই পার্টিকুলার কেসে কি, মানে ফ্রি পার্টিকেল প্রবলেমে যেখানে পোটেনশিয়াল এনার্জিটা সর্বোচ্চ জিরো, হ্যামিল্টনিয়ান অপারেটরটা এই পার্টিকুলার সিস্টেমটার জন্য এইচ, এটার মধ্যে কি থাকে, একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকে মাইনাস এইচ ক্রস স্কয়ার বাই টোয়াইস এম d2 বাই dx স্কয়ার, তারপর একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকতো। এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি জিরো যেহেতু ফ্রি পার্টিকেল প্রবলেম। আর এবারে এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা ধরে নাও তোমার সাই কে এক্স এর উপরে কাজ করছে, কি হবে মাইনাস এইচ ক্রস স্কয়ার বাই টোয়াইস এম d2 বাই dx স্কয়ার কাজ করলো n e টু দি পাওয়ার i k x এর উপরে, এটা মাইনাস এইচ ক্রস স্কয়ার বাই টোয়াইস এম হলো। আর যখন দুবার যখন ডেরিভেটিভ করছে i k টা তোমার দুবার আসবে, মানে আমি একবারে করে দিচ্ছি, এটা যখন দুবার তুমি ডেরিভেটিভ করবে এক্সপোনেনশিয়াল পার্টের ডেরিভেটিভ তো যতবারই করো কেন সেটাই থাকে, শুধু ই টু দি পাওয়ার i k x এর আগে যেটা i k টা আছে কতবার ডেরিভেটিভ ততবার আসবে, দুবার ডেরিভেটিভ দুবার আসবে, তারপরে n e টু দি পাওয়ার i k x তোমার রয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে দেখো k স্কয়ার h ক্রস স্কয়ার বাই টোয়াইস m ইনটু সাই কে এক্স। তাহলে এখান থেকে কনক্লুড আমি কি করব, পরিষ্কার বুঝতে পারছি যে ক্লিয়ারলি আসছে, দেখো তো কি আসছে, কি জয়েন করছে কি দেখো কনক্লুড করছে কি দেখো, দেখো পরিষ্কার হচ্ছে তোমার মানে ক্লিয়ারলি তা ওয়েভ ফাংশন আগের মতো করেই লিখছি, ওয়েভ ফাংশন psi kx is an eigenfunction of h with the eigenvalue k square h cos square by twice m and energy of this system is equal to k square h cos square by twice m। মানে দেখো হ্যামিল্টনিয়ান অপারেটর হ্যামিল্টনিয়ান অপারেটর কিন্তু টোটাল এনার্জি অপারেটর, তার টোটাল এনার্জি এখানে তো স্পেশাল কেস, এখানে পোটেনশিয়াল এনার্জিটা জিরো বলে টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জি সমান, তাহলে টোটাল এনার্জি বলো বা কাইনেটিক এনার্জি বলো সেটা কি হিসেবে অ্যাপিয়ার করছে না k স্কয়ার h cos স্কয়ার বাই টোয়াইস m এই বলে অ্যাপিয়ার করছে। তাহলে দেখো যে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা বোথ মোমেন্টামের আইগেন ফাংশন এবং হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি মোমেন্টাম এবং টোটাল এনার্জিটাকে পেয়ে গেলে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো যেটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি খেয়াল করো, দেখো তুমি যদি পজিশন অপারেটরটাকে ভাবতে এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে পজিশন অপারেটর এক্স অপারেটর, এটা পজিশন অপারেটরটা। আর এবারে এই এক্স অপারেটরটা যদি ওয়েভ ফাংশনের উপরে কাজ করতো কি হতো, হচ্ছে এক্স অপারেটর মানে এক্স ইটসেলফ এন হতো ই টু দি পাওয়ার আই কে এক্স হতো, এইটা হতো। দেখো তুমি এটা কোনো রকম ভাবেই একটা মানে এক্সটা তো চলে আসছে, কোনোভাবে এটা কনস্ট্যান্ট টাইম সাই কে এক্স কিন্তু বলতে পারছো না। অর্থাৎ ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন, সেটা লিনিয়ার মোমেন্টামের আইগেন ফাংশন, কিন্তু সেটা পজিশনের আইগেন ফাংশন নয়। অর্থাৎ ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে তুমি যদি টোটাল মোমেন্টাম বা টোটাল এনার্জিকে ক্যালকুলেট করতে গেলে তুমি আইগেন ভ্যালু হিসেবেই পেয়ে যেতে পারছো, কিন্তু কেউ যদি পজিশনটাকে ক্যালকুলেট করতে চায় সে করতে পারবে না, কারণ ওয়েভ ফাংশনটা যে পজিশন অপারেটর আইগেন ফাংশনই না। কারণ পজিশন অপারেটর মানে হচ্ছে এক্স অপারেটর মানে হচ্ছে এক্স ইটসেলফ, মানে এক্স দিয়ে গুণ হয়ে যাওয়া,
পজিশন অপারেটর যখন ওয়েভ ফাংশনের উপরে কাজ করছে তখন তাকে সেই ওয়েভ ফাংশনটাকে ফেরত দেবে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, সেটা হচ্ছে না, এক্সট্রা তোমার থেকে যাচ্ছে, সেটা আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেডই হচ্ছে না। আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড যখন হবে না তখন তো আইগেন ভ্যালুর কোনো গল্প থাকছে না, সেখানে আইগেন ভ্যালু হিসেবে তুমি পজিশনটা কিন্তু পেতে পারছো না। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তাহলে তাহলে এই পার্টিকুলারকে আমি এটা বলতে পারি যে পজিশন cannot be obtained as an eigenvalue of x operator. Position cannot be obtained as an eigenvalue of x operator. ঠিক আছে? তাহলে যতটুকু বলেছে এখনো পরিষ্কার তো? কোনো অসুবিধা আছে? কোন ভাষাটা? মানে ভাষাটা জটিল বলতে, হ্যাঁ মানে আসলে তোমাদের তো মানে যেটা হচ্ছে একটা মাঝখান থেকে হচ্ছে বলে জিনিসটা তোমাদের অসুবিধা হচ্ছে। মানে ব্যাপারটা দেখো, ব্যাপারটা খুব কঠিন করে সেভাবে কিছু বলা হচ্ছে না, মানে বলা হচ্ছে যেটা যে এই জায়গাটা প্রথমে বোঝার চেষ্টা করো, এই যে জায়গাটা যে আইগেন ভ্যালু ইকুয়েশন বলতে আমি কি বুঝছি, যে একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে সেই ফাংশনটাকে ফেরত দিলে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। তাহলে এ সাইটা তোমার আলফা সাই হলো, মানে দেখো একটা অপারেটর একটা সাইকের উপরে কাজ করে সাইটাকে ফেরত দিচ্ছে আর কনস্ট্যান্ট ফিরে এসেছে, তাহলে এই ধরনের ইকুয়েশনকে আইগেন ভ্যালু ইকুয়েশন বলে, যেখানে সাইটা হচ্ছে আইগেন ফাংশন অফ অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। সেই রেসপেক্টে আমরা জানি শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এইচ সাই ইকুয়াল টু ই সাই, যেখানে সাইটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু ই। আচ্ছা, ওয়াই এই যে ফাংশনটা যাকে বলা হয় স্ফেরিক্যাল হারমোনিক্স, সেটা এলজেড অপারেটর আইগেন ফাংশন হচ্ছে উইথ দ্য আইগেন ভ্যালু এম এল এইচ ক্রস, বা ওই ফাংশনটাই হচ্ছে তোমার এল স্কোয়ারের আইগেন ফাংশন হচ্ছে উইথ দ্য আইগেন ভ্যালু এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার। তাহলে এবারে আইগেন ভ্যালু হিসেবে যেগুলো পাচ্ছ, এক্ষেত্রে হ্যামিল্টনিয়ানটা টোটাল এনার্জি অপারেটর বলে, এনার্জিটা হচ্ছে আইগেন ভ্যালু হলো হচ্ছে টোটাল এনার্জি। এক্ষেত্রে এলজেড অপারেটর বলে তোমার আইগেন ভ্যালু হলো জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখানে এল স্কোয়ার তার আইগেন ফাংশন বলে, মানে সেটা করসপন্ডিং যে ক্লাসিক্যাল অবজারভেবলটা যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার, সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটা তুমি পেয়ে যাচ্ছ, সেখান থেকে তোমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড পেয়ে যাচ্ছ রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ ক্রস। তার মানে এই তিনটে এক্সাম্পলে আমি এরকম একটা কিন্তু বুঝতে পারছি যে যদি ওরকম আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, তাহলে তুমি আইগেন ভ্যালুটাই হয়ে যেতে ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালুটা। সেটাকেই দেখো কথায় লিখেছি, যে স্টেটমেন্টটা তোমার কঠিন লাগছে, বলছে ইন এ কোয়ান্টাম স্টেট সাই, এই পর্যন্ত বুঝতে পারলে the only value that a classical observable A that can be obtained as a result of measurement, মানে আমি ওই সাই স্টেটে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে মাপার চেষ্টা করছি, তাহলে সেই ক্লাসিক্যাল অবজারভেবল এর কোন ভ্যালুগুলো অ্যাপিয়ার করবে না, যেটা বেসিক্যালি হচ্ছে ওই এ অপারেটরের আইগেন ফাংশন। সেটা স্পেশাল এক্সাম্পলে আসছে। ধরো ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে তোমার ওয়েভ ফাংশনটা জানা আছে, এবারে দেখতে পাচ্ছি মোমেন্টাম অপারেটরটা ওয়েভ ফাংশন উপরে কাজ করলে এই ওয়েভ ফাংশনটাকে ফেরত দিচ্ছে হচ্ছে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, অর্থাৎ ওয়েভ ফাংশনটা মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন, সেখানে আইগেন ভ্যালু হিসেবে তুমি এই কে এইচ কসটা বা আইগেন মানে মোমেন্টাম হিসেবে তুমি আইগেন ভ্যালু কে এইচ কসটা পেয়ে যাচ্ছ। আবার হ্যামিল্টনিয়ান অপারেটরও ওই ফাংশনের উপরে কাজ করে সেই ফাংশনকে ফেরত দিচ্ছে হচ্ছে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ারটা হয়ে যাচ্ছে তোমার টোটাল এনার্জি। আবার বললাম যে পজিশন অপারেটরটা কিন্তু ওই ফাংশনের উপরে কাজ করলে সেটা একটা কনস্ট্যান্ট টাইম ওই আগের ফাংশনটা হচ্ছে, কারণ এক্স চলে আসছে মানেই তো ওটা ভেরিয়েবল হয়ে গেল, কনস্ট্যান্ট হলো না, তখন পজিশনটাকে তুমি একটা আইগেন ভ্যালু হিসেবে কিন্তু পাচ্ছ না। পজিশন ক্যানট বি অবটেন্ড অ্যাজ অ্যান আইগেন ভ্যালু অফ এক্স অপারেটর। ঠিক আছে, মানে ভাষাগুলো কি দেখো কিছু একটা অসুবিধা হচ্ছে এবার বলো, আমি আবার বলবো। ঠিক আছে, হ্যাঁ এই দেখো এক্স অপারেটরটা যখন সাই ওই যেটা সাইড যে ওয়েভ ফাংশনটা বলে তার উপরে কাজ করছে, এক্স অপারেটর মানে তো এক্স ইটসেলফ, তাই তো আগের দিনই বলেছিলাম তো, হ্যাঁ মানে এক্স দিয়ে গুণ হয়ে যাওয়া, মানে এক্স অপারেটর পজিশন অপারেটর কাজ করা মানে তার পজিশন দিয়ে গুণ হয়ে যাওয়া। তাহলে এক্সটা যখন সাই কে এক্স এর উপরে কাজ করলো, কে এক্সটা তো মানে সাই কে এক্স যেটা ওয়েভ ফাংশনটা তো এন ই টু দি পাওয়ার আই কে এক্স, তার সঙ্গে এক্সটা কাজ গুণ হয়ে গেল।
তাহলে এবারে আমাকে হতে হবে কি, যে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবের হওয়া মানে হচ্ছে এই যে পার্টটা, এটা একটু ওয়েভ ফাংশনটা আমি লিখলাম, তার আগের পার্টটা কনস্ট্যান্ট থাকতে হবে। কিন্তু এখানে আছে তার বদলে এক্স, তাহলে এক্স তো আর কনস্ট্যান্ট নয়, সেই কারণে এটাকে তুমি একটা কনস্ট্যান্ট টাইম সাইক এক্স হিসেবে লিখতে পারছো না। যদি কোনো একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে সেই ফাংশনটি ফেরত দেবে এবং মাল্টিপ্লাই হিসেবে জাস্ট কনস্ট্যান্ট অ্যাপিয়ার করবে, তখন সেটা আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে এটা তো আইগেন ভ্যালু ইকুয়েশনই না। আইগেন ভ্যালু ইকুয়েশন যদি না হয়, তাহলে আইগেন ভ্যালু হিসেবে তুমি কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে পেতে পারো না, তাই না? বুঝতে পেরেছো? মানে ধরো একবার এক্সাম্পল আমি বলছি, যে তুমি ধরো ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে খেয়েছো কখনো, বা তোমার মা করে দিয়েছে? হ্যাঁ, ডিম সেদ্ধ করলে কাঁচা অবস্থায় ডিমটা যেমন থাকে, মানে যেমন দেখতে থাকে বাইরের দিক থেকে, সেদ্ধ করার পরে তো একই রকমের দেখতে থাকে। ঠিক একই রকম করে ধরো আলু সেদ্ধ, সেদ্ধ করার পর তো একই রকমই দেখতে থাকে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, যে এই সেদ্ধ করে তাদেরকে খেতে পাচ্ছ, ডিমকে খেতে পাচ্ছ, আলুকে খেতে পাচ্ছ। আচ্ছা, তুমি এবারে ধরো বিরিয়ানি সেদ্ধ খেয়েছো কখনো? মানে বিরিয়ানি ওই ডিম বা আলুর মতো একটা জিনিস বিরিয়ানি, সেটাকে তুমি সেদ্ধ করলে যেমন ছিল সেরকমই দেখতে থাকলো, তুমি খেয়ে নিলে, খেয়েছো? বা খিচুড়ি সেদ্ধ বা ছ্যাঁচড়া সেদ্ধ খেয়েছো? খাওনি। তাহলে কি হচ্ছে, তার মানে তোমাকে যদি বলা হয় যে তুমি ঠিক আছে এরপরে ধরো ভালো যে রেজাল্ট টেজাল্ট করতে পারলে না, হ্যাঁ, যে জায়গায় তুমি পড়তে গেছো, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার দেশে ভালো কোথাও পাওনি, তুমি বিদেশে চলে গেছো, সেখানে তো আর এরকম হোস্টেল মেসের গল্প নেই, তোমাকে রান্না করে খেতে হবে। ঠিক আছে? মা বলেছে বাবা তুই ভাতে ভাত খেয়ে নি, তুই এখানে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ বা আলু সেদ্ধ এসব খেয়েছিস, ওখানে গিয়ে তো ইচ্ছা হলো ছ্যাঁচড়া সেদ্ধ খাবি, তাহলে ছ্যাঁচড়া নামক ওরকম কোন একটা কিছু আছে ডিমের মতো, তুই যা সেদ্ধ করলে খেয়ে নিবি, পারছিস না। বা খিচুড়ি সেদ্ধ, তুই কিন্তু পারছিস না। বিরিয়ানি সেদ্ধ, সেটা পারছিস না, তার জন্য আমার অন্য রেসিপি আছে। হ্যাঁ, ঠিক এখানেও ঠিক তাই, যে ঠিক আছে ওয়েভ ফাংশনটা মোমেন্টাম অফ আইগেন ফাংশন ছিল, আইগেন ভ্যালু হিসেবে মোমেন্টাম পেয়ে গেলে। ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনের আইগেন ফাংশন ছিল, আইগেন ভ্যালু হিসেবে তুমি এনার্জিটা পেয়ে গেলে। কিন্তু ওয়েভ ফাংশনটা পজিশন অফ একটা আইগেন ফাংশন নয়, তাহলে পজিশনটাকে তুমি আইগেন ভ্যালু হিসেবে পেলে না, তোমাকে অন্য কোনো একটা উপায়ে তোমাকে পেতে হবে। কি পেতে হবে সেটা আমি পরে বলছি, কিন্তু তুমি পেলে না, এটা হচ্ছে মোদ্দা কথা। মানে তুমি ছ্যাঁচড়া সেদ্ধ পেলে না, এটা আমি বলতে পারি। হুম, বা শুক্তো সেদ্ধ পাবে, পাবে না। হলো? আচ্ছা, এবারে যদি এই ফ্রি পার্টিকেলের বদলে ফ্রি পার্টিকেল কনফাইন্ড ইন এ বক্স প্রবলেম হয়, তখন কি হবে? ধরো, মানে এটাকে অনেক সময় বলা হয়, আমি একবারে এ করে লিখে দিই, সিম্বলটা প্রথমে লিখে দিই, পিআইএবি প্রবলেম বলা হয়, পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। পিআইএবি প্রবলেম একে বলে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। এই পিআইএবি প্রবলেমে বেসিক্যালি কি হচ্ছে না, এই ফ্রি পার্টিকেল of mass m confined in a one dimensional box of length l। মানে এগুলো আমি পরে কোয়ান্টাম মেকানিক্সে পড়বো। ধরো এই ডিরেকশনটা ধরো তোমার এক্স ডিরেকশন, এটা এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু এল। এর মধ্যে একটা পার্টিকেল আছে, যে পার্টিকেলটা বক্সের মধ্যে ফ্রি, কিন্তু বক্সের বাইরে সে কোনোভাবেই যেতে পারছে না, এটা ইনফিনিটি। এদিকে ভিএক্সটা হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি। মানে বেসিক্যালি ভিএক্সটা তোমার 0 হবে যখন এক্সটা 0 থেকে এল এর মধ্যে, ওটা ইনফিনিটি হবে আদারওয়াইজ। তাহলে আগের প্রবলেমটার সঙ্গে এটা তফাৎ হচ্ছে, আগেরটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সর্বত্রই পোটেনশিয়াল যেটা ছিল, এখন তা নয়, এখন হচ্ছে বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জি ছিল, কিন্তু বক্সের বাইরে পোটেনশিয়াল ইনফিনিটি, যাতে করে পার্টিকেলটা বক্সের বাইরে কোনোভাবে যেতে না পারে। সেখানে এটা একটা কনফাইন্ড পার্টিকেল, ফ্রি পার্টিকেল অফ মাস m কনফাইন্ড ইন ওয়ান ডি বক্স অফ লেন্থ l, এই পার্টিকুলার সিস্টেম। আচ্ছা, এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে যেটা ওয়েভ ফাংশন, মানে নর্মালাইজড ওয়েভ ফাংশনটা, নর্মালাইজড ওয়েভ ফাংশনটা সাই এন এক্স, সেটা দেখতে হয় এরকম, √2/l সাইন
এন পাই বাই এল ইন্টু এক্স, এরকম দেখতে পাবো। এটা হচ্ছে তোমার মানে উইথ এন এর ভ্যালু 1 2 3 ডট 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 ডট। আমরা পার্টিকুলার বক্স প্রবলেম সলভ করবো, সেখান থেকে ওয়েভ ফাংশন পাবো যেটা হচ্ছে রুট ওভার 2/l sin n পাই বাই l ইনটু x। আচ্ছা, এবারে এই যে পার্টিকুলার প্রবলেমটা দেখো, তুমি যদি হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে নাও, হ্যামিল্টনিয়ান অপারেটর, আচ্ছা আউটসাইড দ্য বক্স পার্টিকেলটা কিন্তু থাকতে পারে না। হ্যামিল্টনিয়ান অপারেটর সবটাই আমি ভাববো কিসে, ইনসাইড দ্য বক্স। সেটা কি না, ইনসাইড দ্য বক্স যেহেতু পোটেনশিয়াল এনার্জিটা জিরো, তাহলে পুরোটাই কাইনেটিক এনার্জি। তো সেটা কত হলো, মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কয়ার। আচ্ছা, এবারে দেখো এই হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে যখন তুমি সাই এনএক্স এর উপরে কাজ করার জন্য কি হচ্ছে একটু ভালো করে দেখো। মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কয়ার, এটা রুট ওভার 2/l সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এইটা তাহলে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম। আচ্ছা, এটা যখন কাজ করাচ্ছ দেখো আমি কি করছি, দেখো খেয়াল করে দেখো, এই রুট ওভার অফ 2/l যেমন আছে তেমন রয়ে যাবে। আচ্ছা, সাইনটা তোমার দুবার ডেরিভেটিভ করলে সাইনটা প্রথমবারে কস হবে, কসটা পরের বারে হচ্ছে তোমার মাইনাস সাইন হবে। মাইনাস সাইন হলে আলটিমেটলি সাইন এন পাই বাই এল ইন্টু এক্সই রয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল। মানে সাইনটা প্রথমবার ডেরিভেটিভ করলে কস হলো, কসটা আরেকবার যখন ডেরিভেটিভ করে সেটা মাইনাস সাইন হয়ে যাবে, সেই মাইনাস মিলে প্লাস হয়ে গেল। আর প্রত্যেকবার ডেরিভেটিভের সময় একটা এন পাই বাই এল তোমার দুবার অ্যাপিয়ার করবে। এটা এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম এল স্কোয়ার ইন্টু সাই এন এক্স হচ্ছে। আচ্ছা, এবারে যেহেতু তোমার এইচ কসটা কিন্তু এইচ ওভার 2 পাই, তুমি যদি বসিয়ে দাও এখানে এইচ কসের জায়গায় এইচ এস বাই এইচ কসটা স্কোয়ারের জায়গায় এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার যদি হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 m l স্কোয়ার ইন্টু সাই এন এক্স। এটা তাহলে এখান থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ যে ওয়েভ ফাংশনটা মানে ওয়েভ ফাংশন সাই এন এক্সটা is an eigenfunction of h with the eigenvalue e energy, যেটা বেসিক্যালি n স্কোয়ার h স্কোয়ার বাই 8m l স্কোয়ার, যেটা এটা n এর উপর ডিপেন্ড করা বলে সাফিক্সে n লিখছে, উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। দেখো বাই ডেফিনেশনই হবে এটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন হচ্ছে ওয়েভ ফাংশনটা, ওর আইগেন ভ্যালু হিসেবে তুমি এনার্জিটাকে পেয়ে গেলে, এবং সেটা কত বলেছে না n স্কোয়ার h স্কোয়ার বাই 8m l স্কোয়ার। এইটাকে তুমি লিখছো কি করে না en ইন্টু সাই এন এক্স এরকম ভাবে লিখছো, তো তাহলে এনার্জি হিসেবে এটা অ্যাপিয়ার করলে সেটা n স্কোয়ার h স্কোয়ার বাই 8m l স্কোয়ার। এবার এখানে দেখো ওই আগের বারের মতোই, যদি তুমি পজিশন অপারেটরটা এই সাই এন এক্স এর উপরে কাজ করো, কি হচ্ছে না এক্স রুট ওভার অফ 2/l সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এরকম তোমাকে লিখতে হচ্ছে। দেখো এটা কোনো রকম ভাবে তুমি একটা কনস্ট্যান্ট টাইম সাই এন এক্স এরকম ভাবে লিখতে পারছো না। ঠিক একই রকম ভাবে মোমেন্টাম অপারেটরটা এই পার্টিকুলার কেসে মানে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন ছিল, কিন্তু এখানে দেখো পিএক্সটা যখন সাই এন এক্স এর উপরে কাজ করছে, পিএক্স অপারেটরটা কি মাইনাস আই এইচ কস ডি ডিএক্স কাজ করলো কিসের উপরে, রুট ওভার 2/l সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, তার উপরে কাজ করলো। কত হচ্ছে মাইনাস আই এইচ কস, এটা যখন এর উপরে কাজ করছে দেখো কি হচ্ছে না রুট ওভার অফ 2/l সাইনটা হয়ে যাচ্ছে কস, ডেরিভেটিভ করলে সাইন থেকে তোমার কস চলে আসবে, কস এন পাই বাই এল ইন্টু এক্স এইটা, এবং তার সঙ্গে দেখো কি হচ্ছে তোমার একটা এন পাই বাই এল তোমার চলে আসছে।
আচ্ছা দেখো, এইটা কিন্তু কোন রকম ভাবে তুমি একটা কনস্ট্যান্ট টাইম, কারণ সাইনটা তো কস হয়ে গেছে, কনস্ট্যান্ট টাইম সাইন এক্স হিসেবে কিন্তু লিখতে পারছো না। তার মানে পার্টিকুলারলি বক্স প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন, সেখানে এনার্জি আইগেন ভ্যালু হিসেবে তুমি এনার্জিটা পেয়ে গেলে, কিন্তু ওয়েভ ফাংশনটা পজিশন বা মোমেন্টামের আইগেন ফাংশন কিন্তু নয়। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, যেটা ইম্পর্টেন্ট, যে যে পজিশন অ্যান্ড মোমেন্টাম এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে, মানে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে, পজিশন আর মোমেন্টাম cannot be obtained as eigenvalues of respective quantum mechanical অপারেটর। মানে পজিশনটাকে তুমি পজিশন অপারেটরের আইগেন ভ্যালু হিসেবে পাবে না, মোমেন্টামটাকে মোমেন্টাম অপারেটরের আইগেন ভ্যালু হিসেবে পাবে না। তাহলে দেখো, মানে আমি কতগুলো সিচুয়েশন বলছি যে যেখানে তোমার ফরচুনেটলি তুমি আইগেন ভ্যালু হিসেবে কখনো কখনো ক্লাসিক্যাল অবজারভেটরকে পাচ্ছ, কখনো কখনো পাচ্ছ না। যদি তোমার এটা ফলোড হয়, মানে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, তাহলে তোমার কাজ অনেক কমে গেল। তুমি জাস্ট সিম্পলি ওই মানে আইগেন ভ্যালু হিসেবে ক্লাসিক্যাল অবজারভেটরকে পেয়ে যাচ্ছ। কিন্তু যদি কোনো কারণে ইয়ে না হয়, মানে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড না হয়, তাহলে আমি অন্তত পস্তুলেট 3 এর মধ্যে যে রেসিপিটা শেখানো হয়েছে তার মধ্যে আমি কিন্তু তোমার ওই ওই ধরনের সিচুয়েশনগুলো, যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড না হয়, তাহলে তুমি পজিশনটাকে বা মোমেন্টামটাকে কেমন করে বের করবে, সেই রাস্তা কিন্তু এখন শেখানো হয়নি। তাহলে এই জায়গাটা দেখো, যতটুকু বলেছি একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। পস্তুলেট 3টাকে বলেছে, এবং পস্তুলেট 3 থেকে যখন এটা বোঝানোর চেষ্টা করছে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হলে তুমি আইগেন ভ্যালু হিসেবে হচ্ছে করেসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেটরকে পেয়ে যাবে। কিন্তু আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড না হলে কি হবে সেটা আমি এখনো জানি না। আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড না হলে তুমি আইগেন ভ্যালু হিসেবে ক্লাসিক্যাল অবজারভেটরকে পাবে না, সেটুকু আমি বলতে পারি। তার উপায়টা কি হবে সেই উপায়টা আমি পরে দেখছি। ঠিক আছে, ঠিক আছে। না না, এইটা দেখো, ওয়েভ ফাংশনটা কি, ওয়েভ ফাংশনটা তো √2/L sin n π/L × x, তো এটা তো ওয়েভ ফাংশনটা, এটা তো ওয়েভ ফাংশনটা। তাহলে এবারে পিএক্স অপারেটর যখন কাজ করলো তুমি পেলে কি, পেয়েছো তো এইটা পেয়েছো, তাই না? এইটা পেয়েছো তো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে ওয়েভ ফাংশন তো √2/L sin n π/L × x, কিন্তু তুমি পেয়েছো তো এইটা, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট টাইম sin x হিসেবে লেখা যাচ্ছে, যাচ্ছে না তো? সেটাই আমি লিখেছি, মানে এটা এই যে নট ইকুয়াল টু সাইন দিয়েছে, এটাকে তুমি একটা কনস্ট্যান্ট টাইম সাইন এক্স হিসেবে লিখতে পারছো না। আমি এটাই বলেছি, আর কিছু তো বলিনি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো তুমি একটা অন্য একটা সিস্টেম কনসিডার করলে, ধরে নাও তুমি একটা লিনিয়ার, মানে একটু এ করে বলি, মানে আগে সিম্বলিক্যালি লিখে তারপরে পুরোটাকে বলছি। LSH প্রবলেম, মানে ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর বা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, ঠিক আছে। আচ্ছা, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে, আচ্ছা, ওভারঅল ওয়েভ ফাংশন দিয়ে ব্যাপারটা তোমার পক্ষে কঠিন হয়ে যাবে। ধরো আমি গাউসেট ওয়েভ ফাংশনটাকে বলি। গাউসেট ওয়েভ ফাংশন মানে হচ্ছে যে স্টেটের এনার্জিটা সবচেয়ে কম আছে সেটা গাউস স্টেট। গাউসের ওয়েভ ফাংশনটা ψ0x এইরকম ভাবে লিখতে হয়। এটা কেমন দেখতে হয় না, জাস্ট আলফা বাই পাই, মানে সিম্বলিক্যালি মনে রাখার সুবিধা, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা x²/2। এইটা হচ্ছে তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তোমার ওয়েভ ফাংশনটা, যেখানে আলফাটা একটা প্যারামিটার, সেটা হচ্ছে তোমার মিউ ওমেগা বাই এইচ কস।
এম ওমেগা বাই এইচ কস বা মিউ ওমেগা বাই এইচ কস, এটা ঠিক আছে। মিউ যেখানে তোমার রিডিউস মাস, মিউটা হচ্ছে রিডিউস মাস, মিউটা হচ্ছে রিডিউস মাস। মানে যদি ধরো ওই একটা স্প্রিং এর মতো হয়, দুটো মাস থাকে তো, তখন মিউটা হচ্ছে তোমার m1 m2 বাই m1 প্লাস m2, m1 m2 বাই m1 প্লাস m2। মানে ধরো তুমি যদি এরকম একটা হার্ব অসিলেটরের কথা কনসিডার করো, এখানে দুটো মাস আছে, একটা m1 একটা m2, ঠিক আছে, এবং এদের মধ্যে যে অসিলেশনটা হচ্ছে সেটা যদি সিম্পল হারমোনিক হয়, তাহলে এখানে তোমার রিডিউস মাসটা আসবে। এছাড়া নর্মাল পেন্ডুলাম যদি হয় যেখানে একটা মাস পয়েন্ট আছে, তখন মিউটা রিপ্লেস হয়ে যাবে সিম্পলি এম দিয়ে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, সাই জিরো এক্স হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার এক একটা টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2, যেখানে আলফা এক্সপ্রেশন তোমার বলে দেওয়া আছে। আচ্ছা, এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি? হ্যামিল্টনিয়ান অপারেটরটা একটা তো কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস মাসের জায়গায় টোয়াইস মিউ হয়ে যাবে d2 বাই dx স্কয়ার, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি পার্ট, প্লাস পোটেনশিয়াল এনার্জি পার্ট হচ্ছে হাফ মিউ ওমেগা স্কয়ার এক্স, যে হাফ কে এক্স স্কয়ার। এবারে ওমেগা যদি রুট ওভার অফ কে বাই মিউ হয়, সেখান থেকে তোমার হাফ মিউ ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এইটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তোমার হ্যামিল্টনিয়ান অপারেটরটা। তাহলে প্রথম পার্টটা হচ্ছে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস মিউ d2 বাই dx স্কয়ার, এটা কাইনেটিক এনার্জি পার্ট। আর সিম্পল হারমোনিক অসিলেটর হুক স্লো ওবে করে, সেখান থেকে পোটেনশিয়াল যে হাফ কে এক্স স্কয়ার হবে, এবার ওমেগা যেহেতু রুট ওভার অফ কে বাই মিউ, সেখান থেকে হয়ে গেল হাফ মিউ ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, এটা পোটেনশিয়াল এনার্জি। এবারে এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা যখন তুমি সাই জিরো এক্স, এখানে ওয়েভ ফাংশনটা গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন বলে, এটা আমি সাই জিরো এক্স হিসেবে লিখেছি। এটা যখন কাজ করছে তখন কি হবে দেখো, দেখো এটা মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস মিউ d2 বাই dx স্কয়ার প্লাস হাফ মিউ ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, সেটা কাজ করছে রুট মানে আলফা বাই রুট নয়, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 into exponentially to the power minus alpha x স্কয়ার বাই 2। তো দেখো প্রথমে মাইনাস এইচ প্লাস স্কোয়ার বাই টোয়াইস মিউ d2 dx স্কয়ার, এটার উপরে যখন কাজ করবে আমি একবার কাজটাকে করিয়ে দিই, তারপরে আমি আরেকবার কাজ করাবো। তাহলে একবার কাজ করিয়ে দিলে এই পার্টটার উপর, আচ্ছা এইটা প্রথমে লিখে নিই, এক সেকেন্ড, আমি আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4টা কিন্তু কনস্ট্যান্ট, সেটাকে জাস্ট রেখে দিই, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4টা যেটা আছে রেখে দিই। এটার উপরে যখন একবার ডেরিভেটিভ হয়ে যাবে, তাহলে ddx একবার রেখে দিই, আর একবার কাজ করলে মাইনাস আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 হবে। এটা যখন ডেরিভেটিভ করছে, এটা তো ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 হবে, আর এই পার্টটা ডেরিভেটিভ করলে এক্স স্কয়ারটা 2x হয়ে যাবে, 2 কেটে হয়ে যাবে, মাইনাস আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2, এটা হলো। আর পরের পার্টটা যেমন আছে এখন রেখে দিচ্ছি, তোমার হাফ মিউ ওমেগা স্কয়ার এক্স স্কয়ার ইন্টু আলফা বাই 5 হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2, এটা। আচ্ছা, এবারে দেখো এইটা যখন তোমার কাজ করছে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, এখানে দেখো এই মাইনাস মাইনাস মিলে আমি একটা প্লাস করে দিলাম। আচ্ছা, এবারে ddx এটা যখন কাজ করছে, দেখো এক্স এর উপরে কাজ করলে এক্সটা যেমন আছে, এক্স এর ডেরিভেটিভ করলে এটা 1 হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 হয়ে গেল, প্লাস এক্সটা আছে, আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 উপরে ডেরিভেটিভ করলে মাইনাস আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 হলো এইটা। তারপরে যেমন আছে হাফ মিউ ওমেগা স্কয়ার এক্স স্কয়ার ইন্টু আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2, ঠিক আছে। আচ্ছা দেখো এবারে এখানে এই 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 পার্টটা হচ্ছে এইচ কস স্কয়ার বাই টোয়াইস মিউ আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 প্লাস মাইনাস মাইনাস দেখো এইচ কস স্কয়ার বাই টোয়াইস মিউ, এখানে হয়ে যাচ্ছে কত আলফা এক্স স্কয়ার, এখানে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 প্লাস এটা হাফ মিউ ওমেগা স্কয়ার এক্স স্কয়ার
আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। এটা আচ্ছা, আমি এই আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2টাকে কমন নিয়ে নিলে কি থাকছে দেখো, এই যে পার্টটা, এই পার্টটা থেকে পড়ে থাকছে এইচ স্কোয়ার বাই টোয়াইস মিউ পড়ে থাকছে। এটা কি হলো এটা বলো তো, এক মিনিট। এখানে একটা জিনিস কোথায় ভুল করেছি, আলফাটা কোথায় গুণ গুণ করতে ভুলে গেছি। হ্যাঁ, ও এই 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 যে এই আলফাটাকে গুণ করা হয়নি, সরি। দেখো, এই যখন তুমি মানে এইটা যখন কাজটাকে করছো, ডিডিএসটা হলো, এই পার্টটা ডেরিভেটিভ হলো, এটা হলো তো। তাহলে এবারে তুমি যখন ডেরিভেটিভকে করছো, এখানে একটা মাইনাস আলফাটা ছিল, সেই আলফাটা লেখা হয়নি। এখানে হচ্ছে তোমার একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এইচ কস স্কয়ার বাই টোয়াইস মিউ আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4। এখানে একটা আলফা ছিল, হ্যাঁ, এখানে আলফা এক্স এর উপর ডেরিভেটিভ হলো, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 হলো। তারপরে এখানে এই আলফা ছিল, এখানে আলফা এক্স, আর এই পার্টটা ডেরিভেটিভ হলো এইটা। তার মানে এটা যখন করবে তুমি, তাহলে এইখানে কিন্তু একটা আলফা থেকে যাচ্ছে, আর এখানে থেকে যাচ্ছে তোমার আলফা স্কয়ার এক্স স্কয়ার। এটা তাহলে দেখো, এবার আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 যদি কমন নিয়ে নাও, তাহলে থাকছে এখানে কত, আলফা এইচ কস স্কয়ার বাই টোয়াইস মিউ একটা বার পড়ে থাকছে। এখানে কি পড়ে থাকছে দেখো, মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস মিউ। আচ্ছা, আলফাটা কত, আলফাটা তো তোমার মিউ ওমেগা বাই এইচ কস। তাহলে এখানে থেকে যাচ্ছে কত, এটা যখন আলফা স্কয়ার করছো, মিউ স্কয়ার ওমেগা স্কয়ার বাই এইচ কস স্কয়ার ইন্টু এক্স স্কয়ার থাকছে। এটা তো কমন নিয়ে নিয়েছো, আর এখানে পড়ে থাকছে কত, মাইনাস হাফ মিউ ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। দেখো খেয়াল করে, এইখানে এইচ কস স্কয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, মাইনাস হাফ একটা মিউ, আর মিউ স্কয়ার পার্টটা কেটে চলে গেল, তাহলে পড়ে থাকছে কত, মাইনাস হাফ মিউ ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। এখানে থাকছে এটা প্লাস, আর এখানে থাকছে প্লাস মিউ ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। দেখো, এই দুটো বেসিক্যালি তোমার সমান, এই দুটো সমান বলে এই দুটো পার্ট কিন্তু তোমার পুরো কেটে গেল। কেটে গিয়ে পড়ে রইল কি, পড়ে রইল হচ্ছে তোমার এইচটা সাই জিরো এক্স এর উপরে কাজ করাচ্ছি, এইটা হয়ে যাচ্ছে সাই জিরো এক্স। এটা এই যে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 হচ্ছে তোমার ওইটা। আর এখান থেকে যাচ্ছে আলফা এইচ কস স্কয়ার বাই টোয়াইস মিউ। আলফাটা কত না, মিউ ওমেগা বাই এইচ কস, আর এখানে থেকে যাচ্ছে কত, এইচ কস বাই এইচ ক্রস স্কয়ার বাই টোয়াইস মিউ। দেখো, এটা হচ্ছে হাফ এইচ কস ওমেগা, কারণ মিউ মিউ কেটে চলে যাচ্ছে, একটা এইচ কস কেটে গেলে হাফ এইচ কস ওমেগা ইন্টু সাই জিরো এক্স। তার মানে কি হলো দেখো, হ্যামিল্টনিয়ান অপারেটরটা সাই জিরো এক্স এর উপরে কাজ করে হাফ এইচ কস ওমেগা ইন্টু সাই জিরো এক্স। তার মানে ক্লিয়ারলি এই সাই জিরো এক্স যেটা ইজ অ্যান আইগেন ফাংশন of Hamiltonian operator with the eigenvalue E0, সেটা কত না, হাফ এইচ কস ওমেগা। বুঝতে পারলে, জাস্ট এটা আমি একটা প্রবলেমের মতো করে করলাম যে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরকে গাউসের ওয়েভ ফাংশনটা জানো, তুমি হ্যামিল্টনিয়ান অপারেটরটা জানো, কারণ হ্যামিল্টনিয়ান অপারেটরটা গাউসের ওয়েভ ফাংশনের উপরে কাজ করে, সেই ফাংশনটিকে ফেরত দিতে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, এবং কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ারটা অ্যাকর্ডিং টু পস্টুলেট 3 তোমার টোটাল এনার্জিটাকে দেবে, ওই গাউসের এনার্জিটাকে দেবে। ঠিক আছে, হলো? না 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 না, মানে মুখস্থ কেন রাখতে হবে? আমি তো আগের দিনের ক্লাসটাকে তুমি ভালো করে শুনেছো বা সেটা পড়েছো বাড়িতে? যেটা পড়েছো সেখানে কি দেখেছো তুমি? হ্যামিল্টনিয়ান অপারেটর মানে টোটাল এনার্জি অপারেটর, তো তাই তো? টোটাল এনার্জি অপারেটর মানে কাইনেটিক এনার্জি সবসময় এরকম দেখতে, মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কয়ার, সেটা সবসময় এরকম দেখতে। তো এখানে কিন্তু মাসের বদলে রিডিউস মাস এসছে, তাই তো? হ্যাঁ, আর তারপরে কি থাকে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি থাকে। ঠিক আছে, তাহলে এবার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কত? ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর
পোটেনশিয়াল এনার্জি কত হয় জানো? হাফ কে এক্স স্কয়ার, জানো তো? তাহলে হাফ কে এক্স স্কয়ার, তাহলে হাফ, এবারে যেহেতু তোমার এই ওমেগাটা বাই ডেফিনেশন হচ্ছে রুট ওভার অফ কে বাই মিউ, এইটা, তাহলে কে এর জায়গায় তুমি কি বসিয়ে দিচ্ছ? মিউ ওমেগা স্কয়ার বসছো, ইন্টু এক্স স্কয়ার হয়ে গেল। মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাটা হয় রুট ওভার অফ কে বাই মিউ, ঠিক আছে? যখন হারমোনিক অসিলেটর 11-12 পড়েছো তখন তুমি দেখবে। তাহলে এখান থেকে কে যেটা ফোর্স কনস্ট্যান্ট, কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, এই ফোর্স কনস্ট্যান্টটা তুমি লিখে ফেলতে পারছো, মিউ ইন্টু ওমেগা স্কয়ার বসিয়ে দিলাম। তাহলে এইটা হলো পোটেনশিয়াল এনার্জিটা। তাহলে দেখো এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে। আর এই পার্টটা তো কাইনেটিক এনার্জি পার্ট, তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি, সেইটাই হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ বল। হ্যাঁ, ওমেগাটা হচ্ছে তোমার আসলে হারমোনিক অসিলেটর, এই প্রবলেম আমরা ভালো করে পড়াবো। এটা 11-12 কিন্তু ক্লাসিক্যালি হারমোনিক অসিলেটর তোমাদের পড়ে থাকার কথা। হ্যাঁ, মানে একটা পেন্ডুলাম যেখানে হুকস ল ওবে করে, হুকস ল ওবে করলে একটা রেস্টোরিং ফোর্স আসবে, যেটা হচ্ছে মানে ফোর্সটা যে মাইনাস কে এক্স হবে। এবার নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল তোমার ফোর্স আছে, সেখান থেকে পোটেনশিয়াল যে হাফ কে এক্স স্কয়ার হবে, একটা প্যারাবোলিক পোটেনশিয়াল, সেটাকে তুমি সলভ করতে পারো। সলভ করে হচ্ছে এক্স এর এক্সপ্রেশন পাবে এ সাইন ওমেগা এক্স, তারপরে তোমার সেখান থেকে ভেলোসিটি পাবে এ ওমেগা কস ওমেগা এক্স, তারপরে তুমি সেখান থেকে টোটাল এনার্জি, হ্যাঁ, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল যে টোটাল এনার্জি সব ক্যালকুলেট করবে, এটা কনজারভেটিভ সিস্টেম। তাহলে পেন্ডুলাম তো পড়েছো, পড়ার কথা তো। হুম, সেখানে সব ছিল। আর আমরা কোয়ান্টাম মেকানিক্স আবার পরে বলবো। হ্যাঁ, আনন্দি বল কি বলছিস? হ্যাঁ, এই যে আলফা স্কয়ারটা বসিয়ে দিলাম, এই যে আলফা স্কয়ার ছিল না, এই আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু তো হচ্ছে মিউ ওমেগা বাই এইচ ক্রস, তাই না? তাহলে আলফা স্কয়ারের জায়গায় আমি এটা মিউ স্কয়ার ওমেগা স্কয়ার বাই এইচ ক্রস স্কয়ার বসিয়ে দিলাম। ঠিক আছে? হয়েছে? হ্যাঁ, কৌস্তব বুঝতে পেরেছিস? হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো আমি অনেকগুলো প্রবলেম দেখলাম যেখানে তোমার পরিষ্কার দেখতে পাচ্ছি যে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হচ্ছে যখন, তখন আইগেন ভ্যালু হিসেবেই তুমি ক্লাসিক্যাল অবজারভেবল থেকে পেয়ে যাচ্ছ। আর আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট না হলে তুমি কি করবে সেটা হচ্ছে মানে সমস্যা। মানে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট না হলে তুমি আইগেন ভ্যালু হিসেবে ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পাচ্ছ না, আমি এইটুকু জাস্ট বলতে পারছি। মানে এখানেও দেখো, এখানেও তুমি যদি ধরো এই পজিশনটাকে ভাবো, মানে আমি এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে পজিশন অপারেটরটা যদি সাই জুড়ে এক্স এর উপরে কাজ করে, তাহলে এক্স অপারেটর মানে এক্স ইটসেলফ, এটা হয়ে গেল আলফা বাই 5 হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2। তাহলে এইটাকে তুমি জাস্ট এক্স ইন্টু সাই জিরো এক্স হলো, তার মানে এটা তুমি কোনো রকম ভাবেই একটা কনস্ট্যান্ট টাইম সাই জিরো এক্স হিসেবে লিখতে পারছো না। সিমিলারলি মোমেন্টাম অপারেটরটা যদি গাউস সেট ওয়েভ ফাংশনের উপরে কাজ করে, যেটা মাইনাস আই এইচ ক্রস ডিডিএক্স আলফা বাই 5 হোল পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2। এটাকেও দেখো তুমি যখন করছো, এটা মানে তুমি যখন করছো ধরো মাইনাস আই এইচ ক্রস, ডেরিভেটিভটা করলে কি হচ্ছে আলফা বাই 5 হোল টু দি পাওয়ার 1/4 আছে, এটা হচ্ছে মাইনাস আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 হলো। তো মাইনাস মানে প্লাস হলো আই এইচ ক্রস আলফা এক্স ইন্টু সাই জিরো এক্স হলো। তার মানে এটা আবার একই রকম ভাবে তুমি কনস্ট্যান্ট টাইম সাই জিরো এক্স হিসেবে লিখতে পারছো না। ঠিক আছে, কনস্ট্যান্ট টাইম সাই জিরো এক্স হিসেবে তুমি এটাকে লিখতে পারছো না। তার মানে এটা দাঁড়াচ্ছে কি না, দেখো এই সাই জিরো এক্সটা ইজ নট অ্যান eigenfunctions of position operator and moment operator. Hence x and px cannot be obtained as eigenvalues of x operator and px operator. তার মানে সবসময় যে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হবে
এবং আইগেন ভ্যালু হিসেবে তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটা পাবে সেটাও কিন্তু নয়। তাহলে আমি যেখানে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হচ্ছে সেখানে আইগেন ভ্যালু হিসেবে তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেয়ে যাচ্ছ, সেটাও যেমন দেখাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম যেখানে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হচ্ছে না সেই পার্টিকুলার কেসে হচ্ছে তুমি ওই করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলটাকে যে আইগেন ভ্যালু হিসেবে পাবে না, সেটাও আমি এখানে উল্লেখ করছি। ঠিক আছে, হলো হলো আচ্ছা, এবারে আমি এই কনটেক্সটে একটা ইম্পর্টেন্ট মানে এই পস্তুলেট থিওরির আন্ডার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি ইন্ট্রোডিউস করছি, যেটা আগে একবার বলা হয়েছে, আর একবার একটুখানি ভালো দিই, ডিজেনারেসি। আচ্ছা, ডিজেনারেসি কথাটা জাস্ট সিম্পলি মানেটা দেখো। ধরো আমি বললাম যে লেট সাই আই অ্যান্ড সাই জে আর টু linearly independent functions, এটা and a cap is a quantum mechanical operator corresponding to the classical observable corresponding to the classical observable A such that কি না এ অপারেটরটা সাই আই এর উপরে কাজ করে, ধরে নাও তোমার আলফা ইন্টু সাই আই দিল, আলফা আই সাই আই দিল, আর এটা সাই জে এর উপরে কাজ করে ধরে নাও বিটা সাই জে দিল। এইটা একটা এইরকম ভাবে না লিখে এক কাজ করি, এটাকে না তাহলে এ আই এটা ধর এ জে দিল, তাহলে কি হচ্ছে না এ সাই আই এর উপরে কাজ করে এ আই সাই আই দিল, এ সাই এর উপরে কাজ করে এ জে সাই জে দিল, এইটা। আর এবারে যদি এমন হয় যে ইফ psi I not equal to psi j but ai equal to aj, then we say that psi I and psi j are degenerate wave functions with respect to the classical observable, respect to the classical observable A, ঠিক আছে, with respect to the classical observable A। তার মানে কি হচ্ছে যা সাই আই সাই জে কিন্তু তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস হবে। এবার একটা অপারেটর সাই আই এর উপরে কাজ করে এ আই সাই আই দিল, আর এই অপারেটরটা এজ এর উপর সাই জে এর উপরে কাজ করে এ জে সাই জে দিল। এবারে সাই আই সাই জে আলাদা, কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে অটোমেটিক্যালি সেটা আলাদা। সাই আই সাই জে আলাদা, কিন্তু এ আই এ জে সমান হয়ে গেল, তখন আমি বলবো সাই আই আর সাই তারা হচ্ছে ডিজেনারেট ওয়েভ ফাংশন, এইটা। আর যদি এমন হয় যে ইফ psi I not equal to psi j implies ai not equal to aj, then psi I and psi j are said to be non-degenerate wave function। ঠিক আছে, আচ্ছা, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি এই হ্যামিল্টনিয়ান অপারেটর সাই আই এর উপরে কাজ করে তোমাকে ইআই সাই আই দেবে। আমি এনার্জির রেসপেক্টে যদি বলি, তাহলে ইটা সাইজের উপরে কাজ করে ধরো ই যে সাইজে দিল। এবারে ধরে নাও সাই আইটা নট ইকুয়াল টু সাই জে বাট
ইআইটা ইকুয়াল টু ইজে, তার মানে এটা হচ্ছে ডিজেনারেট উইথ রেসপেক্ট টু কি না এনার্জি, কারণ হ্যামিল্টনিয়ান অপারেটরটা এনার্জি করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর এইটা। এবারে যদি সাই আইটা নট ইকুয়াল টু সাই জে ইমপ্লাই করে ইআইটা নট ইকুয়াল টু ইজে, তখন হচ্ছে তোমার নন ডিজেনারেট উইথ রেসপেক্ট টু এনার্জি। ঠিক আছে, তাহলে ডিজেনারেসি ব্যাপারটা বুঝতে পারলে। আচ্ছা, এবারে তোমার ধরো কতগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ফাংশন আছে হ্যাভিং দ্য সেম আইগেন ভ্যালু, সেটা হচ্ছে তত ফোল্ড অফ ডিজেনারেসি। মানে হচ্ছে টোটাল নাম্বার, মানে ইফ আমি যখন বলি ইফ দেয়ার আর n linearly independent functions having the same eigenvalue, then we say that the states are n-fold degenerate. তখন তোমাকে বলা হবে যে এটা হচ্ছে n-fold degenerate। যেমন ধরো আমি এক্সাম্পল হিসেবে বলছি ফর হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এই যে পিএক্স, পিওয়াই, পিজেড এই যে তিনজন আছে, এতে এনার্জিটা একই, এরা হচ্ছে একটা থ্রিফোল্ড ডিজেনারেসি দেখাবে। থ্রিফোল্ড ডিজেনারেট কিসের রেসপেক্ট না উইথ রেসপেক্ট টু এনার্জি। সিমিলারলি তোমার 5টা যে পি অরবিটাল আছে 5 ফোল্ড ডিজেনারেসি তুমি দেখতে পাও, 7টা ডি অরবিটাল আছে 7 ফোল্ড ডিজেনারেসি দেখতে পাও, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে দেখো ডিজেনারেসি জিনিসটা তোমার কাছে পরিষ্কার হলো। ডিজেনারেসি বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি, ডিজেনারেসিকে শুধুমাত্র এনার্জি রেসপেক্ট ডিজেনারেসি হয় সেরকম নয়। ডিজেনারেসি কিন্তু তোমার এর জন্যও হয়, মানে ডিজেনারেসিটা সবসময় মাথায় রাখবে, ডিজেনারেসিটা কিন্তু তোমার সবসময় এনার্জি রেসপেক্ট হবে সেরকম না। অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে ডিজেনারেসি হতে পারে, জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তার জন্য ডিজেনারেসি হতে পারে। মানে ডিজেনারেসি যে কোনো ক্লাসিক্যাল অবজারভেশন এবং তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের জন্য হতে পারে। এটা মাথায় রাখবে। তাহলে বুঝতে পারলে ডিজেনারেসি জিনিসটা কি। ঠিক আছে, বুঝছে কি বলবো, বুঝেছো? আচ্ছা, এই ডিজেনারেসিটা শিখে নেওয়ার পরে ভীষণ ইম্পর্টেন্ট একটা তুমি শিখবে, মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট কি বলবো, মানে তোমার থিওরেম আছে, যে থিওরেমটা মানে ভীষণ কাজে লাগে, মানে ভীষণ বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এটা এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার an important theorem. দেখো ইম্পর্টেন্ট থিওরেমটা হচ্ছে তোমার মানে ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম। আমি এইভাবে লিখছি যে ইফ অন্য কালি if psi1 and psi2 are to degenerate wave function or degenerate eigenfunction of a linear operator A with the eigenvalue alpha, মানে if psi1 and psi2 are to degenerate eigenfunction of a linear operator A with the eigenvalue alpha, then their arbitrary linear combination
psi, যেটা বেসিক্যালি C1 psi1 plus C2 psi2 will also be an eigenfunctions of A with the same eigenvalue alpha. If psi1 and psi2 are two degenerate eigenfunctions of a linear operator A with the eigenvalue alpha, then the arbitrary linear combination psi, C1 psi1 plus C2 psi2 will also be an eigenfunction of A with the same eigenvalue alpha. এটা তোমার থিওরেমটা। তাহলে কি বলছে দেখো, তাহলে আমি এটা প্রুফ যদি করি তাহলে বুঝতে পারি গিভেন এটা psi1 এর উপরে কাজ করে তোমার দিচ্ছে আলফা psi1, এটা psi2 এর উপরে কাজ করে দিচ্ছে আলফা psi2, এটা বেসিক্যালি গিভেন। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন। এটা 2 নম্বর ইকুয়েশন, এটা বলেছে না psi1 psi2 আর দ্য আইগেনফাংশন অফ অপারেটর A উইথ দ্য আইগেনভ্যালু আলফা। তার মানে A psi1 ইকুয়াল টু আলফা psi1 হলে A psi2 ইকুয়াল টু আলফা psi2 হলে। এবার নাও তুমি কি করছো না, এ অপারেটরটা ধরো psi এর উপরে কাজ করেছে, অর্থাৎ এটা psi এর উপরে কাজ করা মানে এটা C1 psi1 প্লাস C2 psi2 এর উপরে কাজ করা। এটা যেখানে C1 C2 ভ্যালু যা খুশি হতে পারে সেখানে একটা আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন। হ্যাঁ, আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন মানে কম্বাইনিং কোএফিশিয়েন্ট C1 C2 যা খুশি ভ্যালু হতে পারে। আর এবারে দেখো, যেহেতু এ অপারেটরটা লিনিয়ার অপারেটর, তুমি এটাকে লিখতে পারো কি C1 A psi1 প্লাস C2 A psi2 এরকম ভাবে লিখতে পারবে। কারণটা কি না, এক A ইজ এ লিনিয়ার অপারেটর, লিনিয়ার অপারেটর ডেফিনেশন যে তাই যদি এটা C1 psi1 plus C2 psi2 করে কাজ করে C1 A psi1 plus C2 A psi2 দিয়ে দেবে। এটা হলো C1 A psi1 টা হচ্ছে আলফা psi1 হলো, আর যেটা C2 A psi2 হচ্ছে আলফা psi2 হলো। এইটা তুমি এটাকে লিখতে পারছো, দেখো আলফা কমন নিয়ে নাও, C1 psi1 plus C2 psi2। এবারে C1 psi1 plus C1 psi1 plus C2 psi2 হচ্ছে psi, আলফা ইনটু psi। তার মানে কি হলো যে এ সাইটা আলফা সাই হয়ে গেল। মানে ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো যে ক্লিয়ারলি সাই যেটা যেটা আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন অফ C1 আর C2 is also an eigenfunctions of A with the same eigenvalue alpha। ঠিক আছে, বুঝতে পারলে? এই থিওরেমটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে এটা আবার বিভিন্ন জায়গায় দেবে কাজে লাগাবে এটা। মানে যখন ওই ডিজেনারেট ফাংশন হবে না, তখন তুমি মনের সুখে লিনিয়ার কম্বিনেশন নিতে পারো, পরে তুমি অন্যান্য সব মানে সকল স্টেট মানে লিনিয়ার ডিপেন্ডেন্ট স্টেট বানিয়ে নিতে পারো। তাতে তোমার খুব একটা ক্ষতি কিছু হবে না, কারণ এনার্জিটা বা আইগেন ভ্যালুটা তোমার একই থেকে যাচ্ছে। ঠিক আছে তো? আচ্ছা, একটা প্রবলেম করি। দেখো, একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম আমি করবো, আর একটা ইম্পর্টেন্ট প্রবলেম তোমাকে করতে দেবো। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে যে ধরো এরকম একটা বলা হচ্ছে যে ইফ psi is an eigenfunctions of A with the eigenfunction of a linear operator A, eigenfunctions of a linear operator A with the eigenvalue alpha, then show that psi is also an eigenfunction of A cap on e to the power A cap with the eigenvalue e to the power alpha।
মানে if psi is an eigenfunction of a linear operator a cap with the এটা শো দ্যাট বলে মানে কোশ্চেন যেহেতু বলছি শো দ্যাট so that if psi is an eigenfunction of a linear operator a cap with the eigenvalue alpha then বাবা এটা তো লেখাই ছিল মাথা ঘাটতে খারাপ হলো so that তো পরেই ছিল and if psi is an eigenfunction of a linear operator a cap with the eigenvalue alpha then so that psi is also an eigenfunction of e to the power a with the eigenvalue e to the power alpha তো দেখো খুব সহজ ব্যাপার তাহলে আমার কি দেওয়া আছে এই কোয়ান্টাম মেকানিক্সের প্রবলেমগুলো না যেখানে অপারেটর অ্যালজেব্রা চলে আসে ব্যাপারটা ভীষণ সহজ মানে 2-3 লাইনের করে কোশ্চেন হয় তোমার 3 নম্বর 4 নম্বর করে থাকে গিভেন কি দেখো সাইটে কিন্তু এর আইগেন ফাংশন বলে দিয়েছে উইথ দ্য আইগেন ভ্যালু আলফা তুমি জাস্ট এটা লিখতে পারবে এস আই ইকুয়াল টু আলফা সাইন এটা আচ্ছা এবারে ই টু দি পাওয়ার এ অপারেটরটা যখন তোমার সাইয়ের উপরে কাজ করছে কি হবে ই টু দি পাওয়ার এ অপারেটর মানে 1 প্লাস a plus a square by 2 factorial plus dot 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 মানে e to the power এর এক্সপানশন 1 plus a plus a square by 2 factorial বা dot 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 সেটা কাজ করছে কার উপর না সাই এর উপর এটা কত হচ্ছে সাই হচ্ছে প্লাস a ইনটু সাই হলো প্লাস 1 by 2 factorial a স্কয়ার সাই হলো dot 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 প্রথমটা সাই তারপরটা দেখো এখানে আলফা সাই তারপরটা দেখো একটা এ 1/2 ফ্যাক্টরিয়াল যেমন আছে একটা এ অপারেটর তুমি আলাদা করে দাও আর একটা এ সাই এর উপরে কাজ করে তোমার আলফা সাই দিল ডট 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 এটা হলো সাই প্লাস আলফা সাই প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল এটা আরেকটা সাই এর উপরে কাজ করে এটা দেখো আলফা স্কয়ার সাই দিয়ে দিল ডট 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 তাহলে আমি কি করছি দেখো 1 প্লাস আলফা প্লাস আলফা স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 সাই হয়ে যাচ্ছে এইখানে তাহলে এই যে পার্টটা দেখো ই টু দি পাওয়ার আলফা ইনটু সাই হয়ে গেল তার মানে ক্লিয়ারলি সাইটা ই টু দি পাওয়ার এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু ই টু দি পাওয়ার আলফা পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি সাই ইজ also an eigenfunction of e to the power a with the eigenvalue e to the power alpha ঠিক আছে হলো বুঝতে পারলে ঠিক আছে তো আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো সেটা প্রবলেম হিসেবে বলতে পারো বা মানে ধরো তোমার একটা আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হচ্ছে আমি বললাম ধরো লেট সাই ইজ অ্যান আইগেন ফাংশন অফ এ অপারেটর উইথ দ্য আইগেন ভ্যালু আলফা তার মানে কি এ সাইডটা হচ্ছে আলফা সাইড আচ্ছা কাজ এখন বলে লাভ নেই তার আগে একটা প্রবলেম তোমাদের বলে দিই আমার মনে হয় এগুলো পরে আসবে এগুলোতে অনেক কিছু বলার আছে তো আচ্ছা আর একটা প্রবলেমের কথা আচ্ছা মানে এই প্রবলেমটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে একবার পড়েছিল সেই প্রবলেমটা তোমাদের আমি দিচ্ছি বলছে যে এ স্টেট সাই এক্সটা এরকম দেখতে n e to the power minus alpha x square satisfies the eigenvalue equation h psi equal to e psi যেখানে h টা হচ্ছে h টা হচ্ছে তোমার minus dt by dx square plus x square
এখান থেকে বলছি যে ফাইন্ড দ্য পসিবল ভ্যালুজ অফ আলফা and also the energy eigenvalue E. এটা তোমাকে প্রবলেম হিসেবে দিলাম, ঠিক আছে? এটা তোমাকে মানে পড়েও দিতে পারি, এটা হোমওয়ার্ক প্রবলেম হিসেবে দিয়ে দিই। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি হিন্ট দিয়ে দিচ্ছি হ্যামিল্টনিয়ান অপারেটরটা এর উপরে কাজ করাবে। এবারে এটা যদি বলে দিচ্ছে এটা আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হচ্ছে, তাহলে ডান দিকে এন ই টু দি পাওয়ার আলফা এক্স স্কয়ার কমন নিয়ে নিলে বা সাই এক্সটাকে কমন নিয়ে নিলে, নেওয়ার পরে আগে যে মাল্টিপ্লায়ারটা থাকবে সেটা অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হতে হবে। কিন্তু তুমি কাজটাকে করালে দেখতে পাবে যে যখন হ্যামিল্টনিয়ান অপারেটর সাইয়ের উপরে কাজ করলো, সাইটাকে ফেরত পেলে তার আগে যে জিনিসটা আছে সেখানে এক্স কন্টেনিং কিছু থেকে যাচ্ছে। তাহলে এক্স কন্টেনিং যেগুলো থেকে যাচ্ছে সেইটা কিন্তু আমার জিরো হতে হবে, কারণ ওটা একটা কনস্ট্যান্ট হতে হবে। আইগেন ভ্যালু ইকুয়েশন ওটা হচ্ছে মানে কনস্ট্যান্ট হতে হবে, কিন্তু যে মাল্টিপ্লাই এটা থেকে কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। তো সেটা এক্স ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে এক্স এর যে কোফিশিয়েন্ট যেখানে আছে বা এক্স কন্টিনিউ টার্মটা যে কোফিশিয়েন্ট সেটা তোমার জিরো করতে হবে, জিরো করে সেখান থেকে আলফা পসিবল ভ্যালু বেরোতে পারবে। আর যেহেতু হ্যামিল্টনীয় অপারেটর এই কনসেপ্টের উপরে কাজ করে যে আইগেন ভ্যালুটা দেবে সেটাই হচ্ছে এনার্জি। তো আইগেন ভ্যালুতে ওই যে আলফা তুমি বের করে সেটা তুমি বসিয়ে দিলে এনার্জি হয়ে যাবে। এটা তোমাকে এই প্রবলেমটা দিলাম, এটা হোমওয়ার্ক প্রবলেম হিসেবে তোমায় দিচ্ছি। এটা একটা। আচ্ছা, আরেকটা প্রবলেম তোমায় দিয়ে রাখি, এটা কিন্তু বাড়িতে কৌশল একটু একটা দুটো নিজে নিজে করতে হবে, নিজে নিজে করলেই না তোমার তুমি দেখবে অভ্যস্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এই তো এখনই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মানে আর তাহলে প্রবলেম আর করতে হবে না। এই প্রবলেমটা যদি বাড়িতে করবে তাহলে দেখো আমরা এই পর্যন্ত আজকে করলাম। তাহলে এবারে নেক্সট ক্লাসে আমাদের তাহলে কি করতে হবে, দেখো নেক্সট ক্লাসের ক্লাসটা কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। সেটা হচ্ছে কি তোমার তো কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলটাকে কোন একটা কোয়ান্টাম স্টেটে তুমি পেতে চাইছো। এবার আমি দেখতে পেলাম যে আইগেন ভ্যালু ইকুয়েশন যদি ওবেড হয় তাহলে তুমি আইগেন ভ্যালু হিসেবে ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেয়ে যাচ্ছ, কিন্তু আইগেন ভ্যালু ইকুয়েশন যদি ওবেড না হয় তাহলে তুমি ওই ওই যে ক্লাসিক্যাল অবজারভেবলটা কেমন করে পাবে, তাহলে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তুমি পজিশন কেমন করে পাবে, মোমেন্টাম কেমন করে পাবে, হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে পজিশন মোমেন্টাম কেমন করে পাবে, সেইগুলো পাওয়ার রাস্তাই হচ্ছে তোমার পস্টুলেট 4, পস্টুলেট 4 অফ কোয়ান্টাম মেকানিক্স। তাহলে পরের দিন আমরা পস্টুলেট 4 অফ কোয়ান্টাম মেকানিক্স এইটা নিয়ে আলোচনা করবো। তো আজকে আমরা এখানে রেখে দিচ্ছি ইনকাম লেকচার। তাহলে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। আর যাদের ওই 10 আছে বলছি লিভ করে যাও, মানে কোর্সটা লিভ করে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? মানে যা যা বলেছি আজকে, যা বোঝাতে চেয়েছি ব্যাপারটা আজকে ক্লাসটা কিন্তু বেশ সহজ ছিল। হ্যাঁ, মানে যা বলতে চেয়েছি সেটা কি তোমার কাছে পরিষ্কার হয়েছে পুরোপুরি? কোনো অসুবিধা আছে বলো?